শ্রী শ্রী নেহালচাঁদ ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ নমস্কার জানাচ্ছি এবং যে উদ্দেশ্যে এসেছেন এটা শুনে আমি অত্যন্ত পুলকিত হয়েছি এবং আপনাকে সাধুবাদ জানাচ্ছি যে আপনি একটি অত্যন্ত মহৎ কাজে আপনি নেমে পড়েছেন। এই কাজটি অনেকে করব বলে ভাবলেও করা সম্ভব হয়ে ওঠে না এবং আপনি এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং আমাদের ঠাকুরের এই জীবনী সম্বন্ধে আপনি যে তথ্য নিতে এসেছেন এতেও আমি আন্তরিকভাবে অত্যন্ত পুলকিত হয়েছি এবং ঠাকুরের নাম স্মরণ করে আমি ঠাকুরের সম্বন্ধে যতটুকু জানি তা বলার আমি চেষ্টা করছি। আমার নাম সুজন মজুমদার, আমার পিতার নাম সঞ্জিত মজুমদার। ঠাকুরের বাড়িতেই আমাদের বংশ পরম্পরাগতভাবে আমাদের আশ্রয় আমরা পেয়েছি, অর্থাৎ ঠাকুরের বংশে আমাদের জন্ম, এটা আমাদের অত্যন্ত আমরা ভাগ্যবান। ঠাকুর ওনার এইখানে আমরা মজুমদার বংশ আমরা ব্যবহার করতেছি, কিন্তু আমাদের এর আগের টাইটেল ছিল বৈরাগী। আমরা প্রকৃত সিংহ বংশের উত্তরাধিকারী এবং এখানে এই অঞ্চলে বৃহত্তর ফরিদপুরের এই অঞ্চলে আমাদের আসা যশোর থেকে, বৃহত্তর যশোর জেলা থেকে আমাদের আসা এবং এটি ধারণা করা হয় যে ব্রিটিশ শাসনের গোড়ার অনেক আগে থেকেই এখানে আমাদের এই বসবাস প্রতিষ্ঠিত হয়েছে। তা আমাদের এখানে যে বৈরাগী বংশে তখন নেহালচাঁদ ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমাদের বংশটা ছিল বৈরাগী বংশ এবং ওনার বাবার নাম ছিল শ্রী শ্রী নেহালচাঁদ ঠাকুরের বাবার নাম ছিল কেনারাম বৈরাগী। আমি আমার পূর্বপুরুষদের মুখে শুনেছি যে কেনারাম এবং বেচারাম বৈরাগী তারা দুই ভাই ছিলেন এবং সেই দুই ভাইয়ের মধ্যে কেনারাম ছিলেন বড় এবং কেনারামের ছিল 6 সন্তান। 6 পুত্র সন্তানের মধ্যে শ্রী শ্রী নেহালচাঁদ ঠাকুর সবার বড়। সাধক কবি কুঞ্জ গোসাই লিখেছেন যে, এটা দেখে বলতেছি, সাধক কবি কুঞ্জ গোসাই লিখেছেন যে ফরিদপুর জেলার অধীন কোটালীপাড়া থানা অধিকাংশ মানবেরও আছে তাহা জানা। কোটালীপাড়া মধ্য আছে চকপোহরি গ্রাম, বসবাস করে অতি দুঃখে কেনারাম। তাহার প্রথম পুত্র জন্মে গুণবান, দিনে দিনে বাড়ে শিশু যেন পূর্ণিমারও চান। বৈষ্ণবেতে নাহি কেহ তাহারি সমান, নেহালেরও পঞ্চভ্রাতা তাহারি মতন। দুর্গারাম কৃষ্ণমোহন ভজন কেদারী, যুধিষ্ঠির পঞ্চভ্রাতা হইল সরোবরী। অর্থাৎ নেহালচাঁদ ঠাকুরের আরো 5 ভাই, মোট ওনরা 6 ভাই। নেহালচাঁদ ঠাকুরের ওনরা যে 6 ভাই ছিলেন তার মধ্যে সর্বজ্যেষ্ঠ নেহালচাঁদ ঠাকুর, আর ওনার আরো 5 জন ভাই ছিলেন, তাদের নাম দুর্গারাম, কৃষ্ণমোহন, ভজন কেদারী এবং যুধিষ্ঠির। নেহালচাঁদ ঠাকুরের মাতার নামটি আমরা জানতে পারিনি, কারণ আমাদের তো সবারই জানা আছে যে পিতৃতান্ত্রিক আমাদের যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় আগে মায়ের নামটি তেমন ভাবে সামনে আনা হতো না এবং মায়েরা ছিলেন অন্তঃপুরবাসিনী। এ কারণেই এবং অত্যন্ত অনগ্রসর এই স্থানে জন্মগ্রহণ করার কারণে আমাদের ঠাকুরের তেমন লিখিত ডকুমেন্টস আমরা পাইনি। এই কুঞ্জ গোসাই যে উনি যে অত্যন্ত যে মহৎ কাজটি করেছিলেন সাতপাড়া নিবাসী, উনি জগদীশ লীলা মাধুরী নামে যে বইটি লিখেছেন, এই বইটিতে উনি নেহালচাঁদ ঠাকুরের যে সংক্ষিপ্ত জীবনী দিয়েছেন, এখানে তিনিও তথ্য বোধহয় এরকম আমাদের এখানের বাড়ির লোকজন যারা ছিলেন তখন বয়োজ্যেষ্ঠ তাদের কাছ থেকে শুনেই উনি দিয়েছিলেন। সেই সূত্রে আমরা ঠাকুরের বাবার নাম এবং তার ভাইয়ের নামগুলো আমরা জানতে পেরেছি এবং ধারণা করা হয় যে তিনি পাকিস্তান পিরিয়ডে, সাধক কবি কুঞ্জ গোসাই পাকিস্তান পিরিয়ডে এই বইখানা তিনি লিখেছিলেন, অর্থাৎ 1960-এর দশকে। তো উনিও শুনে লিখেছেন এবং ওনার যে উনি বলছিলেন কোটালীপাড়া থানা এবং ফরিদপুর জেলার অধীন, অর্থাৎ ফরিদপুর জেলা এবং কোটালীপাড়া থানা হওয়ার পরে উনি বইটি লিখেছেন এবং ওনার কুঞ্জ গোসাইয়ের বাড়ি গিয়ে আমরা যে তথ্য জানতে পেরেছি তাতে এইটুকু আমরা নিশ্চিত হয়েছি যে কুঞ্জ গোসাই লিখেছিলেন 60-এর দশকে এই বই, 1960-এর দশকে। এবং কুঞ্জ গোসাই এখানে যে ঠাকুরের লীলা সম্বন্ধে যে কয়েকটি তথ্য দিচ্ছে সেটি শ্রী শ্রী নেহালচাঁদ ঠাকুরের গুরু কে ছিলেন। নেহালচাঁদ ঠাকুরের গুরু ছিলেন বিশ্বম্বর ঠাকুর। নেহালচাঁদ ঠাকুরের গুরু বিশ্বম্বর ঠাকুর ছিলেন, ওনার বাড়ি ছিল কলাগাছিয়া বাহাদুরপুর, অর্থাৎ ওই যে নকুল বিশ্বাসের যেখানে বাড়ি ওই যে কলাগাছিয়া বাহাদুরপুর।
নেহালের গুরু ছিল বিশ্বম্ভর ঠাকুর, তাহার বাড়ি কলাগাইছা বাহাদুরপুর। এটা কুঞ্জ গোসাই লিখেছেন। অর্থাৎ তখন আমরা অনুসন্ধান করে জানতে পারি যে এবং আমাদের যে এখানে যে মহোৎসব হয়, প্রতি বছর বাৎসরিক মহোৎসব হয় মাঘ এবং অথবা ফাল্গুন মাসে, এটা আমাদের নির্ধারিত। আগে বেশিরভাগ মাঘ মাসেই হতো, আমার ছোটবেলায়ও মাঘ মাসেই হয়েছে, এবং ইদানিং প্রায় 8-10 বছর যাবৎ বেশিরভাগই ফাল্গুন মাসে করা হয়। এটা কাজের সুবিধা এবং আবহাওয়ার সুবিধার উপর নির্ভর করে, এবং আরো কিছু বিধি নিষেধ আছে, যেমন অশৌচ যদি আমাদের বাড়িতে পড়ে, জননা শৌচ এবং মৃত্যু শৌচ, এবং তখন এটা সেই গোড়া থেকেই হয়ে আসছে যে অশৌচের মধ্যে আমাদের মহোৎসব অনুষ্ঠানটা হয় না। এজন্য দেখা যায় যদি ভাবি যে মাঘ মাসে করব, তখন এটা পিছিয়ে পরের মাসে করা লাগে যদি অশৌচ পড়ে, এরকম। কিন্তু বছরে ঠাকুরের ভোগ একবার দেওয়াই হয়। এবং অনেকে এখন আছে যে আমাদের এই বাড়িতে মূল মহোৎসব হয় ঠাকুরের বাড়িতে, এছাড়া এবং পার্শ্ববর্তীতে অনেকেই ঠাকুরের মহোৎসব যার যার সাধ্য অনুযায়ী অনেকেই করে থাকেন। এবং কোটালীপাড়ার মধ্যে গসাপাড়া নিবাসী ঠাকুরের কয়েকজন ভক্ত আছেন, ওখানে ঠাকুরের একটি মন্দির আছে। গসাপাড়ায় ঠাকুরের মহোৎসব প্রতি বছর নিয়মিত হয়, তারা করে বৈশাখ মাসে। প্রত্যেক বছর তারা বৈশাখ মাসে ঠাকুরের মহোৎসব করে থাকেন। এবং এছাড়া আগে শুনেছি যে দেবাসুর নামে যে সাতপাড়ের ওদিকে ওপারে পশ্চিম পারে দেবাসুর নামক গ্রামে নাকি ঠাকুরের ভক্ত ছিল, এবং ওখানেও নাকি মহোৎসব হতো, নেহাল ঠাকুরের মহোৎসব হতো, এটা আমরা শুনেছি। তবে সেটা অনেক আগে, এবং আমরা কখনো সেখানে যাই নাই, এটা আর কি শুনেছি। আর গসাপাড়া মহোৎসবে আমাদের নিমন্ত্রণ করা হয়, এবং প্রতি বছর আমরা সেখানে অংশগ্রহণ করি। আর ঠাকুরের মহোৎসবটা গৌরলীলা কেন্দ্রিক হয়, অর্থাৎ আমরা ঠাকুরের মহোৎসব থেকে এবং ঠাকুরের যে মহোৎসবের পুরো যে বিধি ব্যবস্থা, এ থেকে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, এবং সেই গৌরাঙ্গ মহাপ্রভুর উনি ভোগ দিতেন, এবং তার যে ভোগ দেওয়ার যে বিধিবিধান, তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এবং বিধিবিধান অবলম্বন করেই যথাসাধ্য আমরা আজও চেষ্টা করি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ নিবেদন করতে। উনি ছিলেন গৌর সাধক, এবং এ থেকে আমরা অনুমান করতে পারি যে উনি হরিচাঁদ ঠাকুরের, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আগের আমলের। কারণ কি, হরিচাঁদ ঠাকুর যখন এসেছিলেন এই বৃহত্তর ফরিদপুরে, তখন কিন্তু অন্য একটা ঢেউ উঠেছিল। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন, তখন যে একটা প্লাবন এসেছিল, সেই প্লাবনে ওনার ভাবধারায় কিন্তু সাধক সাধিকা আমাদের এই বঙ্গে তৈরি হয়েছিল। এর পরবর্তী ঢেউ আসলো, মানে এত বৃহৎ ঢেউ, আর ছোট ছোট ঢেউ এসেছে, কিন্তু এত বৃহৎ ঢেউ এসেছে পরবর্তীতে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের ফলে। তো হরিচাঁদ ঠাকুরের তৎকালীন যে সাধু মহন্তরা এসেছিলেন, তখন দেখা যায় যে হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করেই তাদের সাধন ভজন আবর্তিত হয়েছে। হরিচাঁদ ঠাকুরের কেউ বা তার তৎপুত্র কেউ গুরুচাঁদ ঠাকুরের পারিষদ ছিলেন, মানে ভক্ত ছিলেন, এরকমটাই আমরা দেখতে পাই। আর এক্ষেত্রে সুতরাং অনুমান করা হয় যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরেরও আগের আমলের শ্রী শ্রী নেহালচাঁদ ঠাকুর। এবং অশ্বিনী গোসাইর গানের বইতে যে একটি বন্দনা একটি অংশ আছে, ওখানে অনেক মহামানবের নাম আছে, ফেলারামের নাম আছে, ওখানে নেহালচাঁদের নাম আছে, কিন্তু আমরা এটুকু নিশ্চিত হতে পারিনি যে এটা কোন নেহালচাঁদ। আমি খোঁজ নিয়েছিলাম এক দাদার কাছে, উনি মতো একজন গবেষক, তরুণ অ্যাক্টিভিটিস্ট। উনি বলছে যে নেহালচাঁদ নামে তার একজনের নাম শুনছি, তো এখন এটা বলা যাবে না নিশ্চিত করে যে কোন নেহালচাঁদ। তো আমিও দেখলাম যে কি না, এটা তো হরিচাঁদ ঠাকুরের আমরা আগে ভাবতাম যে হরিচাঁদ ঠাকুরেরই উনি একজন ভক্ত বা পারিষদ ছিলেন, কিন্তু আমরা ওনার যে মহোৎসব বা এই অনুষ্ঠানে আমরা সেরকম কিছু নমুনা পাই না। তবে এটা মতের সঙ্গে আমাদের মতামতটা সাংঘর্ষিক না, ঠাকুরের মতামতটা কখনোই সাংঘর্ষিক না, এবং এরকম কোনো দ্বন্দ্ব এখনো তৈরি হয়নি। কিন্তু এমনি এটা আমরা ঠাকুর কোন আমলের সেইটা আমরা খোঁজার জন্য সেই আমার অনুসন্ধান, যে উনি কোন আমলের লোক ছিলেন, যেহেতু নির্দিষ্ট জন্ম তারিখ নেই। তো ঠাকুরের সম্বন্ধে মোটামুটি যে ইতিহাস আমাদের এইটুকু। আর এছাড়া ঠাকুরের অসংখ্য লীলা রয়েছে। যেমন ঠাকুরের আরেকটু কথা যেটা বলা দরকার, সেটা হচ্ছে ঠাকুরের যে ঠাকুরের মহোৎসবটা গৌরলীলা কেন্দ্রিক, এবং কাকতালীয় ভাবে যে দেখেন যে ঠাকুরের গুরুদেবের নাম বিশ্বম্বর ঠাকুর। আমরা জানি যে গৌরাঙ্গ মহাপ্রভুর পিতৃপ্রদত্ত নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র।
ওনার বাবার নাম জগন্নাথ মিশ্র এবং ওনার তৎপুত্র বিশ্বম্বর মিশ্র, তার বড় ভাই ছিলেন বিশ্বরূপ মিশ্র। এবং ওনাদের জগন্নাথ মিশ্র কিন্তু সিলেটের জন্ম তার, উনি কিন্তু নদিয়ায় অভিবাসী ছিলেন, অভিবাসী পণ্ডিত হিসেবে ওখানে ছিলেন। নদিয়া তো পণ্ডিতদের একটা আখড়া ছিল, ওই নবদ্বীপে হইল যত বৈরাগীর আশ্রয়। তো এখানে উনি অভিবাসী ছিলেন, একজন পণ্ডিত ব্রাহ্মণ। গুরুর সঙ্গে সাক্ষাতের একটা কাহিনী আছে, সেটা আমি আজকেও একটা কমেন্ট মানে করেক্ট করেছি খোঁজার উদ্দেশ্যে। তপন বাগচি শ্রদ্ধেয় বাংলা একাডেমির মহাপরিচালক, ওনার একটা পোস্টের কমেন্টে মানে ওনার বাবার সম্বন্ধে একটা পোস্ট দিয়েছেন, সেখানে ওনাদের বাড়ি তো বাহাদুরপুর। আমি ওখানে ওনার কমেন্টের মাধ্যমে জানিয়েছি যে বিশ্বম্বর ঠাকুরের কোনো খোঁজ পাওয়া যায় কিনা, আপনি অনুগ্রহ করে জানাবেন। তো সেই বিশ্বম্বর ঠাকুরের সম্বন্ধে আমরা ভালো কোনো তথ্য জানতে পারিনি। কলাগাছিয়া যে আত্মীয় স্বজন আছে অনেকের কাছেই খোঁজ নিয়েছি, কিন্তু কেউ ওই বিশ্বম্বর ঠাকুরের সম্বন্ধে কোনো তথ্য দিতে পারে না। অনেকে বলে যে পরে যে কমলাপুর আশ্রম নরতুঙ্গ সাইর এবং দত্তকেন্দুয়ার ওনাদের কথা বলে, কিন্তু বিশ্বম্বর ঠাকুর এ থেকে বোঝা যায় যে অনেক আগের ওনারা। বিশ্বম্বর ঠাকুরের ওই যে কথা বলতে গেছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভুর নামও বিশ্বম্বর ঠাকুর এবং ওনার গুরুদেবের নামও বিশ্বম্বর ঠাকুর। এবং আমাদের এই মহোৎসবটা গৌরলীলা কেন্দ্রিক। আমাদের মহোৎসবটা যে মহোৎসবের যে বিধিবিধান, এটা আগে বলবো না গুরুদেবের সাথে যে আচ্ছা, গুরুদেবের সঙ্গে উনি তো তখন নেহাল স্যার ঠাকুর ছোটবেলা থেকেই একটা আধ্যাত্মিক ভাব সম্পন্ন উনি লোক। ওনার একটা বাল্যলীলা আছে আমাদের এইখানে, যে দেখতেছেন এইখানে ছিল পুকুর, মানে কুয়া যাকে বলে, কুয়া ছিল এইখানে, আর এটা তো বালু দিয়ে ভরাট করা হয়েছে। এটাই আমাদের বাড়ি, মানে এই বাড়ির এখানে দুইটা কুয়া এবং সামনে তেমন কুয়া ছিল না। এই বাড়ির এই উত্তর পাশে এই দুইটা কুয়া, পুরনো কুয়া ছিল। তো এই কুয়ায় মাছ পড়তো তো আগে, মাগুর মাছ। তো ওই মাগুর মাছ উনি তো ছোটবেলা থেকে মাছ টাছ খায় না, উনি একটু সাধু সন্ত, বেশ ভক্তি জগতের লোক, এরকম লক্ষণীয় থাকে না অনেকে। উনি মাছ খায় না। ওনার মা বলছে, বাবা তো বড় বড় মাগুর পরে, তুই একটু মাগুর যদি না খাস। পরে উনি বলছে, তা মার তুমি রান্না করে আমি খাবো নি। পরে রান্না করছে, ওনার ঠাকুরের থালায় দিয়েছে। তো যখন মাছ ছিঁড়ছে যে খাবে এই উদ্দেশ্যে, তখন তাজা রক্ত ফিনকি দিয়া বেরোয় গেছে। এটা দেখে ওনার মা বলছে, বাবা তোর এখানে মাছ খেতে আমি বলবো না, আর তোর কখনো মাছ খাওয়া লাগবে না, তুই যা করস। এটা এরকম লীলাটা আমি শুনছি আমার শ্রদ্ধেয় জ্যাঠামশাইয়ের কাছে, এবং জ্যাঠামশাই শুনেছে তার বাবার কাছে। এভাবে মানে পূর্বপুরুষদের মুখে মুখে ঠাকুরের লীলা প্রচলিত। এবং অসংখ্য এছাড়া ঠাকুরের জীবদ্দশায় আরো লীলা রয়েছে, যেমন মাদারীপুর, ওখান থেকে নাকি দারোগা সাহেব আসছিলেন। যখন মাদারীপুর থানা থেকে দারোগা সাহেব আসছিলেন, শুনে শুনে যে এইখানে একজন মহামানব আছেন, তার দ্বারা অসাধ্য সাধন হয়, অফল গাছে ফল ধরে। তো সেই মাদারীপুর থানার সেই দারোগা সাহেব টাবুরে, তখন টাবুরে নৌকা, মানে অর্থাৎ বর্ষাকাল তো, আর নৌকা যোগাযোগে এখানে যাতায়াতের উত্তম ব্যবস্থা ছিল। উনি টাবুরে মানে সৈদ নৌকা যেটা, ওটা করে আসছিলেন ওনার লোকজন নিয়ে। তো এসে আমার যে ফের ঠাকুরদা, তার নাম হচ্ছে আলোকচাঁদ। আলোকচাঁদ আমার সম্ভবত আমার তালই মশাই, আমার বাবার দাদু আলোকচাঁদ তালই মশাই হবে সম্ভবত। উনি নেহাল স্যার ঠাকুরের একজন একনিষ্ঠ লোকজন থাকে না, যে সবসময় কাছে কাছে থাকে, উনিও একটু আধ্যাত্মিক জগতের লোক ছিল। উনি খঞ্জরি বাজাইয়ে গান করতো আলোকচাঁদ। তো উনি সবসময় বেশিরভাগ কাছে কাছে থাকতো। ওনারে বলছে কি যে দেখে, উনি আলোকচাঁদ দেখে কি যে নেহাল স্যার ঠাকুর প্রচন্ড কাঁপতেছে জ্বরে, এবং গায়ে হাত দিয়ে দেখতেছে মানে পুড়ে যাচ্ছে, এরকম দেখতেছে ওনার গৃহে। এবং বলতেছে, তুই আলোক তুই ঘাটে যা, এমন একটা লোক আসবে না মাদারীপুর থেকে, আমার কথা বললে জিজ্ঞেবি, আমার কথা জিজ্ঞেস করলে বলবি কি যে ঠাকুরের তো জ্বরে কাঁপে, ঠাকুর বেরোতে পারবে না। তখন ঘাটে নৌকা ভিড়াইছে, নৌকা ভিড়িয়ে বলছে যে এটা কি নেহাল ঠাকুরের বাড়ি নাকি? উনি তো দারোগা, উনি সেই মশান নিয়ে কথাবার্তা বলতেছে। তখন ওই আলোকচাঁদ উনি বলতেছে কি, হ্যাঁ এটা তো নেহাল ঠাকুরের বাড়ি, আপনার কি সমাচার? তখন উনি বলতেছে যে আমি একটু ঠাকুরের সাথে দেখা করব, তাকে আসতে বলেন। তো বলতেছে না, ঠাকুর আসতে পারবে না, তার গায়ে জ্বর, অত্যধিক জ্বর, ঠাকুর আসতে পারবে না। বলছে জ্বরে কি হয়, জ্বরে কি মানুষ আসতে পারে না? কথা হলো, বলো যে দারোগা সাহেব আসছে।
তখন এই বলছে, উনি আবার যেই বলছে এরকম তো দারোগা সাহেব আসছে। পরে ঠাকুর দারোগা সাহেব আসছেন, বলছে যে কি আপনাকে যেতেই বলছে। তখন ঠাকুর বলতেছে কি, তাহলে কাঁথার কাছে আমি একটু জ্বর রেখে যাই। এটা বলে উনি আর কি আসছে। আসে বলে কি, দারোগা বলতেছে যে, দারোগা সাহেব বলতেছে কি ঠাকুর, আপনার বলে অত্যধিক জ্বর, আসতেই পারেন না, আপনি তো দেখতেছি সুস্থ মানুষ। বলতেছে যে সুস্থ তো দেখতেছো, আমি তো জ্বর তো কাঁথায় রেখে আসছি। কি বলেন আজগবি কথা, কাঁথায় রেখে আসছেন, এরকম উনি দিতেছে। তারপরে বলছে যে আপনার বিশ্বাস না হলে চলেন দেখেন। যাই দেখে, আসে দেখে যেন কাঁথা কাঁপতেছে, এরকম কাঁথা উঁচু নিচু হচ্ছে, কাঁপতেছে এবং হাত দিছে, এবং উনি বিদ্যুৎ ঝলকের মতো এখানে অনুভূত হয়েছে না। এরপর তো উনি সঙ্গে সঙ্গে ঠাকুরের পদতলে লুটে পড়ছে। তখন বলছে যে শোন, ওঠ, কি জন্য আসছস, তা তো জানি, তা তুই আর ঘুষ টুস খাইস না, ঘুষ টুস আর খাইস না, যা, তো ছেলে হবে। এরপরে দারোগা পুত্র সন্তান লাভ করছে, এবং পরবর্তীতে ঠাকুরের মহোৎসবে দারোগা সাহেব তার সাধ্য মতো চাল ডাল নিয়ে আসছেন। এটাও আমাদের ওই পূর্বপুরুষদের মুখ থেকে আমাদের শোনা, অর্থাৎ ঠাকুরের কোনো লিপিবদ্ধ জীবন কাহিনী ছিল না। ঠাকুরের যে লীলা মাধুরী, এটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকেই শোনা। এবং আমাদের যে এই যে ঠাকুরের উপাধি, আমরা জানি যে হরিচাঁদ ঠাকুর ওনারা বিশ্বাস ছিলেন, ওনারাও কিন্তু ঠাকুর উপাধি প্রাপ্ত, এবং আমাদের কর্ম অনুসারে কিন্তু আগে টাইটেল প্রাপ্ত হতো। যেমন আমরা ছিলাম, এই ঠাকুররা আমরা সবাই ছিলাম সিংহ বংশের উত্তরাধিকারী, কর্ম অনুসারে অধিকারী বৈরাগী টাইটেল, মজুমদার টাইটেল প্রাপ্ত হয়েছে। তা আমরা আগে বৈরাগী টাইটেল ব্যবহার করতো। তো এই ঠাকুরের কর্ম অনুসারে হচ্ছে উনি ঠাকুর উপাধি পেয়েছেন। এবং একজনই আমাদের বাড়িতে, আমরা সবাই বৈরাগীর পর মজুমদারই এখন ব্যবহার করি, কিন্তু উনি ঠাকুর, আমরা তার ঠাকুর হইতে পারিনি। উনি ঠাকুর, ওনাকে ঠাকুরই বলা হয়, এবং ওই নেহাল ঠাকুর নামে উনি পরিচিত। ওনার অন্তর্ধানেরও এরকম নির্দিষ্ট সাল নেই, তবে কুঞ্জ গোসাই লিখেছেন যে আমাদের ওই উনি কি যেটা লিখেছেন যে অর্ধমুদ্রিত নেত্রে যোগাসনে বসিলেন, অল্প বয়সের মধ্যে দেহ ত্যাগ করিলেন। অর্থাৎ অর্ধমুদ্রিত নেত্রে যোগাসনে বসে উনি দেহ ত্যাগ করেছে, এবং এইখানেই নাকি এই বাড়িতে বসে এরকম আর কি। আগে এখনো তো অধিকাংশ বাড়িতে পুরানো হয়, নির্দিষ্ট শ্মশান আমাদের এই অঞ্চলে এখনো গড়ে ওঠেনি। আমাদের এই হিন্দু অধ্যুষিত যে অঞ্চল, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এখন হয়েছে কদমবাড়ি শ্মশান হয়েছে, আমাদের কলাবাড়ির পাশে শ্মশান হয়েছে, এরকম কেষ্টপুরা শ্মশান হয়েছে, কিন্তু আমাদের এই অঞ্চলটায়, এই যে নলুয়া চকপুকুর এই অঞ্চলটা কিন্তু শ্মশান এখনো নেই। তো এরকম বাড়িতে হয়তো বা ঠাকুরকে পোড়ানো হয়েছে। এবং ঠাকুরের যে এখানে মন্দির দেখতে পাচ্ছেন, এখানে মন্দির বাবাও দেখছে, আমার ঠাকুরদাও দেখছে, মানে ওইখানেই আর কি তার মন্দির বাড়িতে কিন্তু আছে, কিন্তু ওইভাবে নির্দিষ্ট কোনো সমাধি নেই। হ্যাঁ, আর উনি গণেশ পাগলের গুরুদেব আছে না, বিন্দু দাসও কিন্তু আমাদের বংশের মানুষ, মানে উনি বৈরাগী, বিন্দু দাস বৈরাগী। ওনাদের বাড়ি লাখিরপাড়, আমাদের লাখিরপাড়ও বংশ, মানে যশোর থেকে এসে লাখিরপাড় এবং এখানে উত্তর সাতপাড় এরকম বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছিল। কিন্তু আমাদের এই বিন্দু দাস, উনিও নেহাল ঠাকুরের তিরোধানের পরে, মানে থাকা অবস্থায় না, বিন্দু দাস তো বেশি দিন আগের না, গণেশ পাগল তো গুরুচাঁদ ঠাকুরের শেষের দিকের লোক, এবং উনি গণেশ পাগল পাকিস্তান পিরিয়ডে ছিলেন, পাকিস্তান পিরিয়ডে, কিন্তু মুক্তিযুদ্ধের আগে উনি অন্তর্ধান হয়েছেন সম্ভবত, তাই না? তো বিন্দু দাস তিরোধানের আগে এই বাড়িতে এসে মহোৎসব অংশগ্রহণ করত। অর্থাৎ উনিও তো জানতো যে আমাদের বংশের একজন মহামানব, এবং উনি আমাদের বাড়িতে যারা ছিল তাদের সাথে এসে উনি মেলামেশা করতেন বা এই ঠাকুরের মহোৎসবে অংশগ্রহণ করতেন। তো ওনার একটা কাহিনী আছে, উনি আসছে, ওনার তো ব্যাঘাশ্রিত বৈষ্ণবরা ওনার শিষ্য থাকতো, তখন উনিও নিজে ব্যাঘাশ্রিত, মানে বৈষ্ণব, উনি সংসারী আবার, কিন্তু বৈষ্ণব আর কি। এবং ওনার তো স্ত্রী মেয়ে ছিল, মেয়ে ফুলি, ওনার স্ত্রীর নাম দুলি, আমরা জানি। তো উনি ওনার সঙ্গে বৈরাগী থাকতো, অর্থাৎ যারা সন্ন্যাসী টাইপের। তো ওনারা এসে মহোৎসবে এসে অংশগ্রহণ করছে মহোৎসবে। এখন মহোৎসবটা হয়ে গেছে, এখন বলতেছি কি যে ওনার শিষ্য দুজন বলতেছে যে গোসাই, আমরা তো এই প্রসাদ খাইতে পারবো না, কারণ এটা তো আমরা তো নিজেরা সাফাকে আহার করি, তাই প্রসাদ তো খাইতে পারবো না, তাই তা খাইতে পারবি না, তাই তোরা পথ দেখ। তখন আমাদের বাড়ি থেকে মোটামুটি দক্ষিণ পাড়ে দিয়ে একটা রাজপথের মতো, অর্থাৎ
এই যে কালীগঞ্জ তো তখন বাজার ছিল না, তখন হচ্ছে রাধাগঞ্জের বাজার করতো মানুষ। তো আমাদের বাড়ির সামনে দিয়ে যে এই গাইন্দেশ্বর থেকে যে পথটা, এই পাটকেল বাড়ি এবং ডোমরাসুর দিয়ে বাড়ির সামনে দিয়ে এসে এই পরবর্তীতে বুড়ুয়া দিয়ে রাধাগঞ্জ গেছে। তো এই পথ ছিল এখানে সদর পথ। আর এমনি বাড়ি থেকে তো আমাদের চারপাশে খোলা, তেমন আটকানো না। তো ওনারা আর কি যাবে, কোথাও পথ পায় না, নামার জন্য কোথাও পথ পায় না। পরে কিছু সময় ঘোরাফেরার পরে আসছে যে গুরুদেব যাবো তো, পথ তো হয়নি। তখন বলতেছে যে এই প্রসাদ খা, কোথায় আসছস তো বুঝোস নাই, প্রসাদ খা তারপরে যাইস কেনে। তারপর প্রসাদ খাইছে, তারপর গুরুদেবের সাথে তারপরে আমরা গেছে। তো মোটামুটি যে ঠাকুরের লীলা, এবং পরবর্তীতে অসংখ্য মানে এখনো ঠাকুরের লীলা চলমান আছে। এখনো অনেকে এক মামা, আমার মামা হয় সম্পর্কে, তার নাম রঞ্জিত বসু। এই ঠাকুরের এই লীলা কাহিনীতে আমরা সংকলন করছি তথ্য যে রঞ্জিত বসু উনি ভেলোর বেঙ্গালুর ওনার মাজার সমস্যার কারণে মাজা এবং এরকম বাঁকা দিয়ে এরকম যাইতো, জোরে কাজ টাজ করতে পারতো না, এরকম ইন্ডিয়া চিকিৎসা নিতে গেছেন। তো ওখানে বলছে যে প্লেটের কথা বলছে যে ওইটা অপারেশন করে ওইটা প্লেট বসানো লাগবে, এরকম বলছে। তাতে অনেক টাকার ব্যয়বহুল চিকিৎসার কথা বলছে। তো ওনারা তো গরিব মানুষ, আমরা এসে তো ঠাকুরের নামে তো প্রতিদিন প্রায় কান্নাকাটি করে যে আমরা কি করব ঠাকুর, এত চিকিৎসা তো আমরা পারবো না, তোমার নাম ভরসা করেই আমরা থাকবো। তখন ওই রঞ্জিত বসু একদিন স্বপ্নে দেখে যে আমাদের এইখানের একজন লোক, তার নাম বিমল মধু, সে একটা চার দোকানে বসে ওই রঞ্জিত বসুকে বলতেছে এই, আর বিমল মধু তার সঙ্গে আরো দুইটা লোক, তারা মানে সাধু টাইপের, সাধু যে বেশ, ওই বেশের আরো দুইটা লোক তারা আছে, হাতে একটু ছটির মতো আছে। তখন বলতেছে যে এই তোর কি, তুই এত শুয়ে থাকোস, কাজ বাজ করস না, তোর কি হয়েছে? স্বপ্নে এরকম বলতেছে রঞ্জিত বসুকে, যে রোগী অসুস্থ যে তাকে বলতেছে। তখন বলতেছে আমি তো এরকম ভুগতেছি। তখন ওই বিমল মধু ধরছে, আর ওই সাথের লোকজন তারা এই পাড়া ঠাড়া দিছে ওনারে, পাড়া ঠাড়া দিয়ে বলছে যে যা, ঠিক হয়ে যাবেন, তুই কাজ বাজ করতে পারবি, সমস্যা নেই। তারপরে উনি বলছে তাই আমার কাজ বাজ তো করতে পারবো, ঠিক হয়ে যাবো, তাই আমি কি করব, আমার কোনো কিছু করণীয় নাই। পরে বলছে যে তুই 3 দিন হেঁটে বৈষ্ণব সেবা দিস। দাঁড়ান, এটা একটু বই থেকে দেখে বলি, কারণ ওনারা বলছে যে একটা গালি দিয়ে বলছে আয় তোরে এখনই ঠিক করে দিই। এই বলে রঞ্জিত বসুকে ধরে বাম কাতে বেঞ্চের উপর শুয়ে রেখে পা দিয়ে কোমরে পাড়িয়ে দিল। আর মুসলমান লোকটা বললেন ও বিমল মধুর মতো দেখতে একজন মুসলমান। মঙ্গল মধুর চায়ের দোকানে সে রঞ্জিত বসু একদিন স্বপ্নে দেখতে পায় সে মঙ্গল মধুর চায়ের দোকানে বসে আছে। তো তার সামনে দুটি লোক এলো, একজন চকপুকুরিয়া গ্রামের শ্রী বিমল মধুর মতো দেখতে, আর একজন মুসলমান। বিমল মধুর মতো লোকটি রঞ্জিত বসুকে বলছে তোর কি হয়েছে, তুই যে কোনো কাজ কাম করস না, খালি শুয়ে থাকুস। সাথে একটা গালি দিয়ে বলে আয় তোরে এখনই ঠিক করে দেই। এই বলে রঞ্জিত বসুকে ধরে বাম কাতে বেঞ্চের উপর শুয়ে রেখে পা দিয়ে কোমরে পাড়িয়ে দিল। আর মুসলমান লোকটা বললেন একটু রয়ে যায়, ওদের কাজ নেই, আমিও ধরি। এই বলে তিনিও পাড়িয়ে দিলেন। তখন রঞ্জিত সারা শরীরে ব্যথা অনুভব করেছিল। এরপর তারা বললেন যা দিলাম ঠিক করে। অমনি রঞ্জিত বসুর ব্যথা কমে গেল। এরপর তারা যখন চলে যাবেন এমন সময় রঞ্জিত বললেন আপনারা আমারে ভালো করলেন, কিন্তু আমারে কিছু করতে তো বললেন না, আমার একটা খাটুনি অন্তত দিয়ে যান, যাতে করে আপনাদের স্মরণ করতে পারি। তখন ওনারা বললেন খাটনি যদি করতে চাস তো 3 দিন হেঁটে বৈষ্ণব সেবা দিস, আর দিন যেন রবিবার অথবা বৃহস্পতিবার হয়। এই বলে ওনারা চলে গেলেন। উল্লেখ্য যে শ্রী শ্রী নেহাল চাঁদ ঠাকুরের মহোৎসবও রবিবার অথবা বৃহস্পতিবার ছাড়া হয় না। এই ঘটনা তো ঘটলো স্বপ্নে, কিন্তু বাস্তবে রঞ্জিত বসুর কোমরের ব্যথা ভালো হয়ে গেল। রঞ্জিত বসুর আর বুঝতে বাকি রইল না যে এটা নেহাল ঠাকুরের কৃপা। সে মন্দির থেকে ঘটের জল নিয়ে খায়, আর কোনো ওষুধ খায় না। দেখা যায় ধীরে ধীরে সে পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এরপর রঞ্জিত বসু 3 দিন হেঁটে এক বৃহস্পতিবার ঠাকুরের নামে মহোৎসব দেন। এখন রঞ্জিত বসু সম্পূর্ণ সুস্থ আছেন, কাজকর্ম আগের মতো জোর দিয়ে করতে পারেন। ঠাকুরের ঘটের জল আর নামের গুণে এভাবেই ভালো হলো রঞ্জিতের মহাবেদী। এরকম মানে ঠাকুরের লীলা অসংখ্য, মানে মহোৎসবে
প্রতি বছর দেখা যায় যে অসংখ্য ভক্ত তার মানত নিয়ে আসেন এবং সেই ঠাকুর তার মনস্কামনা তাদের পূর্ণ করেন। ঠাকুরের নামে এখনো মানুষ, আমাদের এখানের মানুষ দোহাই দিয়ে চলে। এবং আমাদের এখানে এই যে ঘর বাড়ি দেখতেছেন, টিনের ঘর, এটা তো হয়েছে ধরেন 20 বছর আগে। 20 বছর মানে তরমুজের সাইজ যখন থেকে শুরু হয়েছে তখন মানুষ টিনের ঘর তুলছে। তাও আমি ছোটবেলায় দেখছি, আমাদের তো ভালো ঘর ছিল না। আমরা এই ঝড়ের সিডারের সময় ঠাকুরের মন্দিরে আমরা সবাই, ছাদ আছে তো, আমরা সবাই আমাদের বাড়ির লোকজন ঠাকুরের মন্দিরে আমরা সবাই আশ্রয় নিছি সিডারের বছর 2007 সালে। আর এর আগে সবাই ছোটখাটো জ্বর হলে আজও দোহাই দেয়, আগে আরো বেশি করে দিত যে দোহাই নেহাল সাত আর দোহাই পাগল সাত। অর্থাৎ গণেশ পাগলের এখানে অনেক ভক্ত এবং নেহাল ঠাকুরের তো এলাকার সবাই দোহাই দেয়। তো এরকম দোহাই দিয়ে আমাদের এখানে মানুষ অধিকাংশই চলতেন, এখনো চলেন, এই আর কি। আর শ্রী শ্রী নেহাল সাত ঠাকুর নিজে ই করতেন, মহোৎসব করতেন, সেখানে উনি যে ভোগ দিতেন, উনি নিজে হাতাখুন্তি ছাড়া নিজে মিষ্টান্ন পাক করতেন। এবং সেই ওনার ব্যবহৃত একটি পাইলা অর্থাৎ পাতিল, মেটের পাত্র, মাটির পাতিল, মাটির হাড়ি, সেই হাড়ি আজও শ্রীরাম প্রসাদ হাজরার বাড়িতে তার ছোট পুত্র শ্রীমান রমন হাজরার গৃহে সংরক্ষিত আছে। এটা আপনি দেখতে পারেন এবং এই যে বইতে যে সেই হাড়িটার ছবি দেওয়া আছে। আর ঠাকুরের যে মহোৎসবটা, এটাও আপনি যদি একটু চিন্তা করে দেখেন, তো আপনি হয়তো জানেন না, মানে আমাদের মহোৎসবটা অত ব্যাপক হারে হয় না। যেমনটা যে ঠাকুরের লীলাটা যেমন আমাদের বেশি মানে এই হয় না, বিস্তৃত হয় নাই। এবং পরবর্তীত গণেশ পাগল যেরকম জীবদ্দশায়ও উনি, গণেশ পাগল কিন্তু বেশি লীলা উনি করেন নাই জীবদ্দশায়ও, আমরা যতটুকু জানি। কারণ আমার জ্যাঠামশাইয়ের শ্বশুর যুধিষ্ঠির হালদার, উনি গণেশ পাগলের সমসাময়িক লোক ছিল। সেই সূত্রে মানে স্থানীয় সবার সূত্রে আমরা যতটুকু জানি যে উনি জীবদ্দশা এবং ওনার জীবনী কাহিনী করে জীবদ্দশায় তো উনি মানুষ তো মানে এটা একটা আমাদের কিন্তু একটা সবাই, এই নেহাল চাঁদ ঠাকুরও, হরিচাঁদ ঠাকুরও জীবদ্দশায় কিন্তু এরা অনেক সমালোচনা সহ্য করছে এবং তাদের উপর অনেক অত্যাচার হয়েছে। এবং গণেশ পাগলের কিন্তু ওই পাগলা মানুষ, দাম কিন্তু অত দেয় নাই মানুষ। উনি কিন্তু তিরোধানের পরেই ওনার লীলাটা যে জমি লিখে দিল ওনার নামে, ওখান থেকে ওখানে মেলা হলো। এবং বাবাই তো, আমার বাবার তো বেশি বয়স না, 55-56 বছর বয়স। উনি দেখছে যে পাগলের মেলা হইতো, ওই একটা বাদাম টানাইতো, কটা পানিতে লড়তো, এরকম মানে মেলার সামগ্রী, কয়েকজন মানুষ যেত, সিদ্ধি খাইতো আর গান বাজনা করতো। এই মানে ভাব জগতের লোক যারা, তারা যাই গান বাজনা করতো, আর কিছু এলাকার কিছু লোকজন যাইতো, তারা ওই সানাসুর, পানিতাল, এই সামান্য টুকটাক জিনিস কেনাকাটা করতো এবং মেলা উপভোগ করতো, ওই গান বাজনা উপভোগ করতো। গণেশ পাগলের আমার ধারণা যেটা, যে 90-এর দশকের থেকে হচ্ছে ওনার মেলাটা বৃহৎ আকার ধারণ করছে। মানে একটু গবেষণা করলে এটা সম্ভবত পাওয়া যায়। তাছাড়া হরিচাঁদ ঠাকুরেরও জীবদ্দশায় অত্যাচারী হয়েছে, ওনার ভক্ত সংখ্যা সীমিত ছিল। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের সময় ওনার এটা প্রসারিত হয়েছে এবং বারণী শুরু হয়েছে তো গুরুচাঁদ ঠাকুরের। এবং সেটা তো জানেনই যে ওই দত্তকেন্দ্রের যে গোসাই, জগদীশ গোসাই, ওনার সে কামনা সাগর কি করছে, খনন করছে, উদ্বোধন করছে উনি। তো সেটা ওনার ওইটা কামনা সাগরের আগেও বারণী হয়তো, কিন্তু ছোট আকারে। কারণ কি যে জগদীশ বলছে আলাদা করে বারণী মিলেই না, যাক সে প্রসঙ্গে আমরা না যাই। আমরা যে ঠাকুরের যে কথা, যে এই ঠাকুরের লীলা কাহিনী এত বেশি বিস্তৃত না, কিন্তু আমাদের এই এলাকায় আমরা চেষ্টা করি যে ঠাকুরের সেই গোড়া থেকে যে নিয়মে হয়ে আসছে মহোৎসবটা আমরা সেভাবে করার। এবং ঠাকুরের মহোৎসবটা বিধিবিধান অনেক বিস্তৃত এবং অনেকটা জটিল। যেমন ধরেন কি, যে আমাদের এখানে সাধারণত পৌষ মাসে গ্রামের চিনি দেওয়া হয়। গ্রামের চিনি বলতে, গ্রামের চিনির নাম হলো কেন, যে আমাদের গ্রামের মোটামুটি সবাই এই মহোৎসব অংশগ্রহণ করে এবং ওদিন চিনি দেওয়ার মানে ঘটে স্থাপন করা, ওদিন চিনি দেওয়া ঠাকুরকে আহ্বান করা হয়। রাতে সন্ধ্যার পরে চিনি সাজিয়ে ঠাকুরকে আহ্বান করে গৌরা মানে আগমনীর গান গাওয়া হয়, কীর্তন করা হয় এবং তখন সারা রাত গান বাজনা করে ঠাকুরের আহ্বান করা হয়, জাগরণ করা হয়। তারপরে ভোরে 7 বারি কীর্তন করা হয়, 7 বারি কীর্তন করে চিনি দেওয়া হয়, ওই যে ভোগের লাগানো চিনিটা দেওয়া হয়, এটাকে বলা হয় গ্রামের চিনি।
এর মধ্য দিয়ে আমাদের এই মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। এরপরে আমাদের নিয়ম আছে যে 7 দিন থালা নামানো হয়। অর্থাৎ থালা নামানো হয় অর্থাৎ নগরে নগরে ভিক্ষা করে, কীর্তন করে, নগর কীর্তন করে, যেটা এটাও গৌরলীলা কেন্দ্রিক। অর্থাৎ ওই যে গ্রামের শ্রেণী দেওয়া হয়, ওদিন গৌর আগমনী গান গাওয়া হয়, এসো গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ দয়াল নিত্যানন্দ। এই গান গাওয়া হওয়ার মাধ্যমে আমাদের গৌর মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করা হয়। এবং এরপরে ওই চিনি, গ্রামের চিনি দেওয়ার পরে ওই দিন যে সকালে 7 বারি কীর্তন, ওইটাকে একটা দিন হিসেবে আমাদের ধরা হয় পূর্ব থেকে এটা। এবং আর বাকি থাকে 6 দিন। ওই 6 দিন 6 দিক আমাদের এলাকায়, বেশি দূরে না আর কি, দিনের ভিতরে যে যতটুকু দূরে যাইয়া পারা যায় সেই এলাকায় যাওয়া হয়। 6 দিন 6 দিক, 6 দিকের মধ্যে আবার একদিক আমাদের এই চকপুকুরিয়া, এই নলুয়া, এই পার্শ্ববর্তী যে গ্রাম এর অঞ্চল আছে, মানে স্থানীয়, এখানে ঘোরা হয় শেষের দিন। আর যে বাকি 5 দিন, ওই বাকি 5 দিন দূর, একটু দূরের দিকে 5 দিকে যাওয়া হয়। তো ওই যে যাওয়া হয় 7 দিন, ধরা হয় যে এটা আমাদের 7 দিনকে বলা হয় থাল নামানো। অর্থাৎ ভালো শব্দে যদি বলি তাহলে এই 7 দিন হচ্ছে নগর কীর্তন। 7 দিন নগর কীর্তন করে ভক্তদের দ্বারে দ্বারে ভিক্ষা মেঙে সংকীর্তন সহযোগে যে চাল টাকা, আগে চালই বেশি পাওয়া যেত, এখন টাকা চাল দুটোই পাওয়া যায়, ওইটা আমাদের ভক্ত সেবায় পরবর্তীতে লাগানো হয়। অর্থাৎ যে 7 দিন কীর্তনের পরে আমাদের লোকজন নিয়ে মিটিং করে, নির্দিষ্ট কোনো তারিখ নেই, অর্থাৎ আমাদের মাঘ ফাল্গুন মাসের মধ্যে আমাদের নিয়মটা হচ্ছে হয় রবিবার অথবা বৃহস্পতিবার, 2 দিনের একদিন আমাদের এটা করতে হবে, এটা পূর্ব থেকেই। তো ওই 7 দিন থাল নামানোর পরে, নগর কীর্তনের পরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয় বসে ভক্তদের সাথে এই করে আলোচনা করে যে কবে করলে ভালো হয়, এবং দেখা হয় যে আবহাওয়া ভালো আছে কিনা, তারপরে কোনো অসুস্থ আছে কিনা, তারপরে কোন দিন করলে সুবিধা হয়, এটা সবাই সম্মতি নিয়ে দিন তারিখ ঠিক করা হয়, অমুক দিন করা হবে। বেশিরভাগ এখন ফাল্গুন মাসেই করা হয়, মাঘ অথবা ফাল্গুনের কি। তখন এইটা হচ্ছে প্রসেসিং। তো দেখা যায় গ্রামের চিনি থেকে মোটামুটি মহোৎসব হতে পৌষ মাঘ ফাল্গুন, মোটামুটি প্রায় 2.5 থেকে 3 মাস আমাদের ব্যক্তি। অর্থাৎ এই 3 মাসে আমাদের একটা থাকে যে মহোৎসব একটা আমেজ থাকে আমাদের। আমাদের যেরকম যে দুর্গাপূজাটা প্রধান, এরকম আমাদের এই স্থানীয় আমাদের, কিন্তু ওই দুর্গাপূজা ছোটবেলায় আমাদের এখানে বেশি হতো না, কারণ তো দুর্গাপূজা তো জানেনি যে ধনীওয়ালাদের কাজ বাস, আমাদের এলাকায় তো দুর্গাপূজা এমনি কম হতো। তো আমরা দেখতাম যে ছোটবেলায় আমাদের মহোৎসবটাই প্রধান উৎসব এই অঞ্চলে। এবং আগে এই কুমুরিয়া গ্রামে ওনারা স্বতন্ত্রভাবে করতো, এখন ওনারা করে না, বিভিন্ন কারণে করে না। কিন্তু আমাদের মহোৎসবে আমাদের এই মোটামুটি আমাদের চকপুকুরিয়া গ্রাম, নলুয়া গ্রামের কিছু অংশ, রুতিয়ারপাড় গ্রামের কিছু অংশ, এরকম এই 3 গ্রামের কিছু কিছু অংশ আমাদের এই ঠাকুরের মহোৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবং এছাড়া ওই যে 5 দিন যে দূরে দূরে যাওয়া হয়, অর্থাৎ এদিকে হরিনগর, ওদিকে ডোমরাসুর, এদিকে হিজলবাড়ি, ওদিকে বুরুয়া, এরকম যে এদিকে মাছপাড়া, এদিকে যে দূরে 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 যে গ্রামগুলোতে যাওয়া হয় এবং সেখানে নিমন্ত্রণ করা হয়। অর্থাৎ আমাদের এইটা আছে যে লিস্টটি ধরে নিমন্ত্রণ করা হয়। এর কারণ আছে যে আগে মানুষের, আমাদের অর্থে সংকুলান হতো না, অত বেশি মানে আয়োজন আমরা করতে পারতাম না, সেই সঙ্গতি ছিল না। এই জন্য ওই দেখে দেখে যে যাতে একটা বাড়ি না কাটায়, বা ঠাকুরের ওদিকে এখানে একটু ভক্ত সংখ্যা বেশি আছে অনুসারী, সেখানে একটু বেশি বলা হয়। এইভাবে দেখে দেখে বলে বলে যে তারা যারা আকাঙ্ক্ষা করে যে ঠাকুরের প্রসাদ পাবো, সেরকম বলে বলে করা হতো। এখন আমাদের চিন্তা ভাবনা আছে যে এটা ওরকম ছাড়া এমনি একেবারেই, তাছাড়া আমাদের কোনো বাধা নাই, যে নিমন্ত্রণ ছাড়াও অনেক ভক্ত আসতে পারে এবং আসেও, সেটা আমরা মানে পর্যবেক্ষণ করি যে আসেও। কিন্তু আমাদের ওই সেইটা প্রথা চলে আসছে যে নিমন্ত্রণ, ওই আমাদের নিমন্ত্রণ যদি না পায় তাহলে অনেকে ভাবে যে মহোৎসব মনে হয়ে গেছে নাকি, এরকম, বা হলো না এবার, এরকম একটা। কিন্তু মহোৎসবে তো আসলে নিমন্ত্রণ চলে না। কিন্তু আমাদের এই যে আবার নিয়ম আছে যে খিচুড়ি দেওয়া যায় না আমাদের এই মহোৎসবটা, শাক শুক্তা মানে ভোগার্তিতে যেটা দেওয়া হয়, ওইটার কিছু কিছু আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন শুক্তানি দেওয়া হয়, এবং ডাল দেওয়া হয়, আলুর তরকারি দেওয়া হয়, টক দেওয়া হয়, এবং মিষ্টান্ন দেওয়া হয়, আর ভাজি দেওয়া হয়। তো আমাদের দেখা যায় এই আইটেমগুলো করে অনেকে মানে আলোচনা করে যদি যে
ব্যাপক হারে করব, তখন বলে যে না এত আইটেম এভাবে তো হবে না রে, ওই মোটামুটি এমনি একটু নিমন্ত্রণ বেশি করে করো, কিন্তু ওই নিমন্ত্রণ করো, মাইকিং দিও না। এরকম এখনো মানে সাহস করতে পারে না আর কি। যেটা তো এই মহোৎসব হয় এবং অনেক প্রায় দেখা যায় যে এখন প্রতি বছর 2,500 থেকে 3,000 ভক্তের সমাগম ঘটে এই নিমন্ত্রিত এইভাবে করলে। হ্যাঁ, প্রসাদ প্রায় 3,500 লোকের প্রসাদ রান্না হয় এবং এবং নিয়মটা আছে অনেক কড়া। সে নিয়মটা কঠিন বলতে কি যে মহোৎসব ধরেন যদি রবিবার হয় অথবা বৃহস্পতিবার হয়, তাহলে তার আগের দিন যারা এই মহোৎসবের সক্রিয় কাজ করবে, অর্থাৎ যে ভোগ লাগাবে তিনি এবং যারা ওই ভোগের রান্না সম্পন্ন করবে, তারা ভোগের যে রান্না ভক্তদের রান্না একই রান্না, এবং অর্থাৎ পুরো ভক্তরা যে প্রসাদ গ্রহণ করবে, ঠাকুরের যে ভোগ দেওয়া হবে সেই রান্না এক রান্না। এবং সেই রান্নায় যারা অংশগ্রহণ করে প্রায় 60 থেকে 100 জন লোক প্রতি বছর দেখা যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং এবং উপোস থাকে, অর্থাৎ উপবাসী থাকে প্রায় 150 লোক উপবাসী থাকে, এবং রান্নার কাজে প্রায় 60 থেকে 100 জন লোক সব মিলে অংশগ্রহণ করে এবং তারা উপবাস থাকে। তো ওই মহোৎসব যেদিন সেদিন ভোগ লাগানো পর্যন্ত তারা উপবাসী থাকে। আর তার আগের দিন তারা সংযম পালন করে, সেটা হচ্ছে যে ওই যে নির্জলা, ভোগের দিন নির্জলা উপবাস, আর তার আগের দিন ওই যে একাদশীর আগে যেরকম করে সংযম, এমনি একবেলা আহার করে। সে আহারটাও এক জালের যে আহার, অর্থাৎ একবার জ্বালানো হয়েছে এমন যে শস্য, যেমন বা হয়তোবা কেউ রুটি করে খায়, কেউ হয়তোবা সিরা ভিজিয়ে খায়, কেউ দই সিরা, কেউ ওই রুটি করে খায় আর কি, আবার কেউ যদি পারে ফল খায়। এরকম করে তারা আগের দিন সংযম পালন করে এবং ওই আগের দিন আবার আমাদের আহ্বান করা হয় ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী শ্রী নেহালচাঁদ ঠাকুরকে আহ্বান করা হয় ওদিন রাতে। ওদিন আমরা বলি অধিবাস অনুষ্ঠান। ওই অধিবাসের দিন তারা এখানে গান বাজনা করে ভক্তরা, এবং উপবাসী যারা আছে তারা অনেকেই এখানে থেকে যান, এখানেই থাকে এবং অনেকে বাড়িতে গিয়ে থাকেন। কিন্তু নিয়মটা হচ্ছে এখানে থাকা, এখানে উপবাসীরা থাকবেন, সংযম পালন করবেন এবং ভোর থেকে কাজে লেগে যায়। বাড়িতে থাকলেও ভোর থেকে এসেই কাজে লেগে যায়, ঠাকুরের প্রসাদ রান্না, এরপর ভক্ত সমাগম হয়, কীর্তন চলে, মানে এমনি ডাঙ্কার কীর্তন চলে না, কিন্তু এমনি যে ভাব সঙ্গীত আছে, যে ভাব বৈঠকি গান আছে, ওগুলো চলে এখানে। ওই হরি সংকীর্তন চলে, মহাসংকীর্তন চলে, অশ্বিনী গোসাইয়ের গান চলে, ফটিক গোসাইয়ের আছে, ভাব বৈঠকি যেগুলো আছে আর কি, মোটামুটি আরো কারো গান, মানে যেগুলো ওই পর্যায়ে পড়ে সেগুলো এখানে হয়। এবং দেখা যায় প্রায় 3টার সময় তখন করা হয়, ভোগ লাগানো হয়, ভোগ লাগিয়ে তারপরে ভোগ আরতি কীর্তন করে তারপরে প্রসাদ বন্টন করা হয়। এভাবে আর কি, মানে অনেক। এবং তাছাড়া আমাদের মহোৎসবটা কিন্তু 3 দিন ব্যাপী, অর্থাৎ ওই অধিবাসের দিনও আমাদের একটা পর্ব আছে, এবং এরপরে অধিবাসের পরে মূল মহোৎসবের পরের দিন আবার বিশেষ পর্ব আছে, আমাদের মিন মহোৎসব আছে। এবং এই মিন মহোৎসবটা গৌরলীলা কেন্দ্রিক, অর্থাৎ মিন মহোৎসবের এটা কি জানেন? মিন মহোৎসবটা গৌরলীলা কেন্দ্রিক, এবং এই মিন মহোৎসবের আগে সকালে আমাদের দধির পাত্র ভাঙা হয় এবং ক্ষীরমাটি উৎসব হয়, এবং ওদিনও 7 বাড়ি কীর্তন করে ক্ষীরমাটি করা হয়। অর্থাৎ আমাদের ওই গ্রামের শ্রেণীতে যে 7 বাড়িতে হেঁটে হেঁটে যে কীর্তন করা হয়, ওই 7 বাড়িতেই আমাদের ওই দধির পাত্র ভাঙার পরে এইবার ঠাকুরের বাড়িতে ক্ষীরমাটি করে তারপরে ওই 7 বাড়িতেও আবার ক্ষীরমাটি করা হয়। এবং প্রত্যেক বাড়িতেই ঠাকুরের নামে যে খই, গুড়, বাতাসা, সন্দেশ এগুলো দিয়ে প্রসাদ দেওয়া হয় এবং ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করে। এবং এরপরে সবাই আবার স্নান করে এসে পরে আবার গান বাজনা কীর্তন করে বিকেলে আবার মিন মহোৎসবের প্রসাদটা সবাই পায়। এর মধ্য দিয়ে আমাদের 3 দিন ব্যাপী যে মহোৎসবটা এটা সম্পন্ন হয়। তো আমাদের কিন্তু ওই যে দধির পাত্র ভাঙা হয় এর সাথে সাথে কিন্তু গানও হয়, অত্যন্ত চমৎকার গান হয়। আমাদের যে নগর কীর্তনের যে গান আছে কিন্তু আলাদা গান, সেটা আমাদের এই আমি হয়তো অন্য কোথাও শুনিনি, আপনি হয়তো শুনছেন কিনা, যে গৌর চলিল ব্রজ নগরে জয় রাধে শ্রী রাধার নাম বলে, অর্থাৎ গৌরলীলা কেন্দ্রিক। আমাদের নগর কীর্তনও গৌরলীলা কেন্দ্রিক। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় যে নিজে লীলা করছে, সেই লীলার মাধুর্যপূর্ণ বা সেই লীলার সাথে আক্ষরিক সংশ্লিষ্ট বিভিন্ন কথা এবং ভাবার্থ সম্বলিত বিভিন্ন কথা আছে। গৌর চলিল ব্রজ নগরে জয় রাধে শ্রী রাধার নাম বলে, তোমরা দেখো হাসি নদেবাসী সোনার গৌর যায় চলে।
গৌর হে ওসান গৌর সোনার গৌর যায় চলে, জয় রাধেশ্রী রাধার নাম বলে। এরকম আমাদের এটা হচ্ছে থালা নিয়ে বেরোনোর সময় গান। আবার ওখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাওয়া হয় সমন্তই পালা, পালারে সাথ নিতাই এলো, নিতাই এলো গৌর এলো সঙ্গে রামানন্দ এলো। সমন্তই পালা, পালারে সাথ নিতাই এলো। যে দেশেতে নাই হরিনাম সেই দেশেতে যাওয়া ভালো, সমন্তই পালা, পালারে সাথ নিতাই এলো।